এক অভিশপ্ত লাল ড্রেস, যা স্পর্শ করলেই এক অশরীরী প্রেতাত্মার বশে চলে যায় যে কেউ, আর করতে থাকে একের পর এক খুন। কালো জাদু করা এই ড্রেসটি রাখা ছিল একটি পুরাতন বাড়িতে, যেই বাড়িতে একাকী বাস করত এক খুনে বৃদ্ধা, যার দাবি তার মার করা কালো জাদুর কারণেই এই সব কিছু হচ্ছে। এখন তার মার অতীতের কাহিনী কি, আর কেনই বা সে কালো জাদুর পথ বেছে নিয়েছিল, সেটাই জানবো আজকের গল্পে। মুভির নাম চিয়ংসাম মেরাদেরা। গল্পের শুরুতেই আমরা দুজন ছেলে মেয়েকে দেখি, যারা রক্তাক্ত ও আহত অবস্থায় একটা বাড়িতে আটকা পড়েছিল। তখনই তাদের সামনে একটা কাটা মাথা এসে পড়ে। এটা দেখে তো তারা ভয়ে চিৎকার করতে থাকে, আর তখনই বেলচা হাতে একটি ভয়ঙ্কর দেখতে মেয়ে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে, যাকে দেখেই তো এই ছেলে মেয়ে দুটো ভয়ে পালাতে শুরু করে। এবং দ্রুত সিঁড়ি দিয়ে পালানোর সময় সেই ভয়ঙ্কর দেখতে মেয়েটি হঠাৎই ছেলেটির পা ধরে ফেলে আর তাকে নিচে নামিয়ে নেয়। দৃশ্য এখানেই কাট হয়। এরপরই আমাদের শেংকে দেখানো হয়, যে আমাদের বলছিল সে প্রথমবার যখন জিয়াও এবং কিনকে দেখেছিল, সেই অনুভূতিটা ছিল খুবই স্পেশাল, আর সে ওই অনুভূতি সারা জীবন বয়ে যেতে চায়। এই জিয়াও এবং কিনের বন্ধুত্ব দেখে সে অনেক ঈর্ষা করে, কারণ কারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতটা অটল হয় কিভাবে। ধীরে ধীরে শেং জিয়াও এবং কিনের সাথে বন্ধুত্ব করে এবং জিয়াও এর সাথে তার প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। আর যখন থেকে শেংয়ের সাথে জিয়াও এর সম্পর্ক হয়, শেং জিয়াও এবং কিনের মধ্যে দূরত্ব বাড়াতে থাকে, কারণ তার তো তাদের দুজনের এই বন্ধুত্ব মোটেও সহ্য হতো না। এরপর দেখা যায় একদিন কিন জিয়াওকে তাদের ট্রেডিশনাল ড্রেস চিয়ংসাম পছন্দ করে দেয় পরার জন্য, কিন্তু শেং সেই পোশাকটিকে পুরাতন মডেলের বলে লাল রঙের একটি পোশাক পরতে দেয় তাকে। জিয়াওয়ের সেই পোশাকটি ভালো লাগলেও কিনের কিছুটা মন খারাপ হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ডের কাছে এখন আর তার পছন্দের কোনোই গুরুত্ব নেই। এভাবেই দিন কাটতে থাকে, আর শেং জিয়াওয়ের পাশাপাশি কিনকেও সিডিউস করে তার ফাঁদে ফেলে, আর কিনও শেংয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। জিয়াওয়ের চোখের আড়ালে তারা অবাধে মেলামেশা করে, আর এভাবে বেশ কিছুদিন কাটতে কাটতেই হঠাৎই জিয়াও প্রেগনেন্ট হয়ে যায়। তাই শেং আর কিনের সাথে সম্পর্ক রাখতে চাইছিল না, তাই সে কিনকে তার বাড়ি থেকেই চলে যেতে বলে। কিন্তু এখন তো কিন তার মা বাবার কাছেও যেতে পারবে না, আর এতদিন তো সে জিয়াওয়ের সাথেই থাকতো। তবে এখন যদি শেং তাকে তাড়িয়ে দেয়, তাহলে সে কার সাথে থাকবে? আর তাছাড়াও সে শেংয়ের সাথেই থাকতে চায়, কারণ সে যে শেংকে ভালোবেসে ফেলেছে, কিন্তু শেং তো তাকে ভালোবাসে না। এতদিন ধরে তো সে শুধু তাকে ভোগ করেছে, এর বেশি আর কিচ্ছু না। তাই সে কিনকে চলে যাওয়ার জন্য জোর করলে কিন তাকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। যেই কথা শুনে শেং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বলে সে এতদিন শুধু তাকে ভোগ করেছে, সে তাকে ভালোবাসে না। তাছাড়াও সে কিনকে নিয়ে বাজে বাজে মন্তব্যও করতে থাকে। সে কিনকে বলে কিন তার সাথে সম্পর্ক রেখেছে, যে তার বন্ধুর স্বামী, সেখানে সে যে বাকি পুরুষদের সাথে অবাধে মেলামেশা করে না, তার কি গ্যারান্টি? সে নিশ্চয়ই এরকমই একটা মেয়ে যে সব পুরুষদের সাথে মেলামেশা করে। এই সব কথা শুনে কিন্তু প্রচণ্ড রেগে যায়, আর তখনই সে মাটিতে পড়ে থাকা একটা বেলচা দিয়ে শেংকে আঘাত করে, আর সাথে সাথে শেংয়ের গলা কেটে যায় আর প্রচুর রক্তপাত শুরু হয়। তো সেই যন্ত্রণা ভোগ করতে করতে কিনের কাছে যায়, কিন্তু ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে দেয়। তখনই শেং সেখানে থাকা একটা ছোট্ট কুয়োর ভেতর পড়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত শেং ভাবতে থাকে সে জিয়াওয়ের কাছে ক্ষমা চাইবে, আর তখনই সে তার সাথে আরেকটি মেয়ের লাশ দেখে। দৃশ্য সেখানেই কাট হয়। পরের দৃশ্যে আমাদের জিমিকে দেখানো হয়। বন্ধুর ডাকে জিমির ঘুম ভাঙে, কারণ তারা যাত্রাপথে বিরতিতে থেমেছে। জিমি এবং তার বন্ধুরা ক্লিনারের কাজ করে, তাই তারা আজ জিমির বন্ধু ড্যানির এক আন্টির বাড়িতে যাচ্ছিল কাজ করতে। ড্যানি চিপস খেতে দেয় তাকে, কারণ ডিনারের আগ পর্যন্ত তারা আর কোনো খাবার পাবে না। তো এরপরই জিমি গাড়ি থেকে নেমে একটা পাবলিক টয়লেটে যায়। তখনই ম্যান্ডি নামের তাদের আর একজন কলিগ বেশ বিরক্ত হয়ে চেঁচামেচি করতে থাকে, কারণ জিমিকে তো কাজে নেওয়া হয়েছিল লোকশক্তির প্রয়োজন তাদের, সেই জন্য। কিন্তু সেই জিমি তো সময় মতো তাইওয়ান থেকে আসতেই পারেনি, আর এই জন্য ম্যান্ডিকে তার বস
কাজ থেকে বের করে দিয়েছে সময় মতো কাজ না করতে পারায়। জিমি যদি ঠিক সময়ে আসতো তাহলে তো আর এমনটা হতো না। আর তাছাড়াও ড্যানির দুজন লোকও হুট করে কোথাও চলে গিয়েছে, যে জন্য তাদের কাজের এই দশা। মোট কথা ম্যান্ডি অল্পতেই রেগে যায়। তখনই ড্যানি তাকে শান্ত করে আর বলে এটা কি ভালো নয় যে তারা একটা প্যান্ডেমিকের পরপরই কাজ পেয়েছে। এসব বলে সে তাকে শান্ত করে, কিন্তু ম্যান্ডি তো এত সহজে চুপ করে না। সে ড্যানিকেও বকা দেয়, কারণ সে জিমিকে মালয়েশিয়া থেকে কল করে আনিয়েছে আর এখন সে জানেও না সে সিঙ্গেল কিনা। আর সে সারাদিন অ্যানার পেছন পেছন ঘুরছে এবং তার বাড়িও চলে যাচ্ছে। এসব কি? আর জিমি যদি অ্যানাকে কষ্ট দেয় তাহলে কিন্তু সে তাকে এক্সপোজ করবে, সে তাকে তার কৃতকর্মের ফল ভুগিয়েই ছাড়বে। যেই কথা শুনে ড্যানি অন্যমনস্ক হয়ে পড়ে। তখনই ম্যান্ডি তাকে ডাকলে ড্যানি বলে তাকে ভুগতে হবে, এই বলেই সে চলে যায়। যার কথার আগা মাথা ম্যান্ডি তো কিছুই বুঝতে পারে না, তাই সে এসবে পাত্তাও দেয় না। এদিকে জিমি ওয়াশরুম থেকে বের হয়ে সিগারেট খেতে থাকে আর তার দেখা স্বপ্নের কথাই ভাবতে থাকে। তখনই অ্যানা সেখানে আসে আর তার থেকে সিগারেটটি নিয়ে নেয়। জিমি অ্যানাকে বলে কাজ শেষে আজ সে বাড়ি কি করে ফিরবে। তখনই অ্যানা বলে সে ড্যানিকে বলেছে তাকে বাড়ি ছেড়ে আসতে। জিমি বলে সে ড্রিঙ্ক করলে কি বলে না বলে সব ভুলে যায়, তাই ড্রিঙ্ক করার পর সে যেন তার কথার গুরুত্ব না দেয়। অ্যানা বলে সে তো তার কথায় কানই দেয় না, এই বলেই সে চলে যেতে লাগে। তখনই জিমি তাকে জিজ্ঞেস করে আজ কি সে তার বাড়িতে যেতে পারে। তখন অ্যানা তাকে বলে সে তার বাড়ি যেতে পারবে, কিন্তু এর আগে তাকে বলতে হবে জিয়াওকে। এই কথা শুনে জিমি অবাক হয় আর বলে কে এই জিয়াও, সে তো এই নামে কাউকেই চেনে না। অ্যানা তখন বলে জিয়াও তার কোনো এক্স গার্লফ্রেন্ড নয় তো, কারণ সে ঘুমের মধ্যে বারবার এই নাম বলছিল। যেই কথা শুনে জিমি জানায় যে এই নামের কোনো মেয়ের সাথে তো তার আগে কোনোদিন দেখাই হয়নি, আর তার গার্লফ্রেন্ড হওয়া তো দূরের কথা, সে তো নিজেও জানে না এই নাম কোত্থেকে এলো। এরপরই তারা গাড়িতে উঠে যায় আর মেলাকা নামক সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে তারা একটা বাংলো ক্লিন করতে যাচ্ছে। সেখানেই তারা তাদের কাজ পেয়েছে। যাত্রাপথে তারা কিছু বাইকারকে দেখে, যাদের দেখে ড্যানির তাদের কলেজের দিনগুলোর কথা মনে পড়ে। তো যখন তারা অনেক আনন্দ করত সেই সময়ের কথা। আর একবার সে জিমিকে একটা জায়গায় যেতে বলে, কিন্তু সে সেখানে যায় না, কারণ সেখানে কোনো মেয়েই ছিল না। আর জিমি কলেজে অনেক ফেমাস ছিল মেয়েদের মধ্যে, সে মেয়েদের নিয়েই বেশিরভাগ সময় কাটিয়ে দিত। তো ড্যানি জিমির এক গার্লফ্রেন্ডের কথা বলে খুব হাসতে থাকে আর গল্প করতে করতে হঠাৎই ড্যানি আবারও অন্য মনস্ক হয়ে পড়ে। তাই তাদের গাড়ির সামনে থাকা একটা বাইককে সে হঠাৎই ধাক্কা দিয়ে দেয়। কিন্তু এরপরই যখন তার হুঁশ ফিরে আসে তখনই অ্যানা তাকে ছেলেটিকে সাহায্য করতে যেতে বলে, কিন্তু সে তো ভয় পাচ্ছিল, তাই ছেলেটিকে সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। যদিও বাইকে থাকা ছেলেটির তেমন কোনো ব্যথা লাগেনি, কিন্তু ড্যানিদের ব্যবহারে সে অনেক রেগে যায়, আর রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। এরপরই দেখা যায় কিছুক্ষণের মধ্যে ড্যানিরা সেই বাংলোতে চলে আসে। ড্যানির পর বাড়ির মালিককে আন্টি বলে ডাকে। আমরা তখন এক বৃদ্ধা মহিলাকে দেখি যে বাড়ির ভেতর থেকে বের হয়ে গেটের তালা খুলে দেয়। তখনই ম্যান্ডি অ্যানাকে বলে সে ড্যানির কাছ থেকে শুনেছে এই বৃদ্ধা মহিলাকে ছোটবেলায় অনেক নির্যাতন করা হতো, তাই সে এতটা চুপচাপ হয়ে গেছে, কারো সাথে তেমন একটা কথা বলে না, নিজের মতোই থাকতে পছন্দ করে। আর এই বেচারি মহিলা এখন একা একাই এই বাড়িতে থাকে, তার পক্ষে তো এই বাড়ি পরিষ্কার করা সম্ভব নয়, এই জন্যই সে তাদেরকে খবর দিয়েছে। এরপরে তারা গাড়ি থেকে নামে আর তাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই বৃদ্ধার বাড়ির ভেতর প্রবেশ করে। তখনই সিসি অর্থাৎ সেই বৃদ্ধা মহিলাটি জিমিকে দেখে মুচকি হাসে, যার কারণ তো জিমি বুঝতেই পারে না, কারণ এমনও তো না যে মহিলার সাথে তার আগে দেখা হয়েছে, কিন্তু তারপরও সেই ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নেয় আর নিজের কাজে নেমে পড়ে। ড্যানি তখন তাদেরকে কাজ ভাগ করে দেয়, তাদেরকে টাকা কম দেওয়া হয়েছে, তাই তারা বাড়ির বাইরের দিক পরিষ্কার করবে না, এবং সে অ্যানাকে কিচেন এবং ডাইনিং রুম আর ম্যান্ডিকে লিভিং রুম এবং টয়লেট পরিষ্কার করতে বলে। কিন্তু ম্যান্ডি বলে সে টয়লেট পরিষ্কার করতে পারবে না। যে কথা শুনে ড্যানি অ্যানা এবং ম্যান্ডির কাজ উল্টে দেয়, অর্থাৎ ম্যান্ডি অ্যানাকে দেয়া রুমগুলো পরিষ্কার করবে আর অ্যানা ম্যান্ডিকে দেয়া। এরপরই ড্যানি জিমিকে মাস্টার বেডরুমটি পরিষ্কার করতে বলে।
ম্যান্ডি তখন বলে সে বেডরুম পরিষ্কার করবে। ড্যানি তখন তাকে বলতে থাকে বেডরুমে তো বেশি ময়লা, যেটা পরিষ্কার করতে তার অনেক কষ্ট হবে, তাই তো তাকে সহজ কাজ দেওয়া হয়েছে। সে এখন কেন সেই বেডরুমটাই পরিষ্কার করতে চাচ্ছে? কিন্তু ম্যান্ডি বলে সে বেডরুমই পরিষ্কার করবে। যেই কথা শুনে ড্যানি একটু রেগেই যায় আর তাকে ধমক দিয়ে তার দেয়া কাজ করতে বলে। ম্যান্ডিও তখন কিছুটা ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে কেটে পড়ে। আর তখন দেখা যায় জিমিও বেডরুম পরিষ্কার করতে উপরে চলে যায়, কিন্তু উপরের কোন ঘরটা তাকে পরিষ্কার করতে হবে সে তো সেটা বুঝতে পারছিল না। সে অনেক কনফিউজড হয়ে যায়। তখনই দেখা যায় একটা ঘর থেকে সিসি বের হয়। তখন সে তাকে জিজ্ঞেস করে তাকে কোন ঘরটা পরিষ্কার করতে হবে। সে তো বুঝতে পারছে না, বলে দিলে একটু ভালো হতো। তখন সিসি তাকে সেই রুম দেখিয়ে দেয়। তখনই জিমি খেয়াল করে সিসির জিহ্বা কাটা, যেটা দেখে সে কিছুটা অবাকই হয়ে যায়। আর জিহ্বা নেই বলেই হয়তো সিসি ভালো করে কথা বলতে পারত না। অন্যদিকে ম্যান্ডিকে ধমক দিয়ে ড্যানি বাইরে এসে ধূমপান করতে থাকে। তখনই আমরা তার আচার আচরণ কিছুটা অন্য রকম দেখি। সে নিজেও বুঝতে পারছিল না সে এমন কেন করছে। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ড্যানি এর আগেও একবার কিছু ক্লিনারদের নিয়ে সেই বাড়িতে এসেছিল। আর সে উপরের ঘরে একটা লাল রঙের চিয়ংস্যাম ড্রেস দেখেছে, যেটা দেখে সেই পোশাকটিকে স্পর্শ করতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে পজেস করে ফেলে। আর এই অদৃশ্য শক্তির জন্যই সে কিছুক্ষণ পরপরই অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু এর পেছনের আসল কারণ কি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে জিমি সেই রুমে গেলে সেখানে একটা আলমারি দেখে, আর কৌতূহলবশত সেই আলমারিটি খুললেই সে লাল রঙের সেই চিয়ংস্যাম ড্রেসটি দেখতে পায়, যেটা দেখে সে কিছুটা আকৃষ্ট হয়ে যায়। আর তখনই সেখানে অ্যানা চলে আসে আর বলে সে এখানে কেন দাঁড়িয়ে আছে, কাজ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেটা কি? আর সে কি জানে তার জন্য ড্যানি আর ম্যান্ডির মধ্যে ঝগড়া হয়ে গেছে? ড্যানি স্কুলে পড়ার সময়ও এমনভাবে রাগ করতো না যেমনটা সে আজ করেছে। আজ একটু তার রাগের মাত্রাটা অতিরিক্তই ছিল। আমাদের জানা মতে সে তো খুব শান্ত মনের ছেলে, কিন্তু আজ হঠাৎ সে এমন কেন করলো তা তো সে বুঝতেই পারছে না। হঠাৎই তার মধ্যে এত পরিবর্তন কিভাবে? তখনই জিমি বলে ড্যানিদের মধ্যে ঝগড়ার জন্য সে তাকে ব্লেম করতে পারে না, এতে তার কি দোষ? সে কি করলো এখানে? আর ড্যানির জায়গায় সে থাকলে সেও রেগে যেত, কারণ ম্যান্ডি মাঝে মধ্যেই বিরক্তিকর হয়ে ওঠে। তাকে যেই কাজ দেওয়া হয়েছে সে সেটা না করে শুধু অন্য কাজ করতে চায়, তাহলে কে না রাগ করবে? তখনই অ্যানা বলে আচ্ছা এসব বাদ, জিমির কাছে তাকে কেমন মনে হয়? যার প্রশ্নের উত্তরে জিমি বলে সে তাকে আরো কিছুদিন দেখতে চায়। আসলে তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু রিলেশনে যাওয়ার আগে তারা একে অপরকে সময় নিয়ে বোঝার চেষ্টা করছে, যেটা তাদের দুজনের জন্যই ভালো হবে। তখনই অ্যানা সেই চিয়ংস্যাম ড্রেসটি দেখে, যেটি তারও বেশ ভালো লাগে। আর তখনই দেখা যায় জিমি তার সাথে ক্লোজ হতে চায়, আর অ্যানাও এতে বাধা দেয় না। এরপরই দেখা যায় তারা দুজন সেখানেই কাছাকাছি চলে আসে। তো সেই সময় হঠাৎ অ্যানার অন্যরকম অনুভূতি হয়, তাই সে জিমির থেকে হুট করে দূরে সরে যায়। কিন্তু জিমি তো কিছুই বুঝতে পারে না যে হুট করে অ্যানার হলোটা কি, হঠাৎই সে এমন বিহেভ কেন করছে। এতক্ষণ তো সব ঠিকই ছিল। তখনই জিমি আয়নার সামনে একটি মেয়েকে বসে থাকতে দেখে, যেটা তার কাছে খুবই অদ্ভুত লাগে। মেয়েটি তার মাথার চুল আঁচড়াচ্ছিল। জিমি তো মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে যায়। আর আমরা দেখি আসলে এটা তো গল্পের শুরুতে দেখানো সেই জিয়াও তাকে অ্যানার কথা জিজ্ঞেস করে। জিমি তখন অ্যানাকে তার কলিগ বলে পরিচয় দেয়। সে যে তাকে পছন্দ করে, একটু আগেই তার কাছাকাছি গিয়েছিল, সেসবের কিছুই তো বলে না। সে উল্টো জিয়াওকে বলে সে তো অনেক সুন্দরী, অ্যানার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দরী। আর সে সত্যি বলছে, সে কখনো মিথ্যা বলে না। আর বাকি সব ছেলেদের মতো সে জিয়াওয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। জিমি জিয়াওকে বলে সে কি তাকে এর আগে কখনো দেখেছে, তাকে ভীষণ চেনা চেনা লাগছে। হয়তোবা সে সোশ্যাল মিডিয়ায় যেই সেলিব্রিটিকে ফলো করে সে অনেকটা তার মতো দেখতে। তো জিমি যত কথাই বলুক না কেন, জিয়াও তার সেসব কথায় খুব একটা গুরুত্ব দেয় না, উল্টো তাকে তার জন্য লিপস্টিক আনতে বলে। আর অন্যদিকে অ্যানা নিচের স্টোর রুমে ঢুকে পড়ে। সে স্টোর রুমের জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎই একটা ছোট কাচের বক্স পায়, যেটা খুললেই সে সেখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়।
কিন্তু সেই জিনিসটা কি সে তা বুঝতে পারে না। তবে আমরা বুঝতে পারি সেখানে অন্য কিচ্ছু নয়, সিসির কাটা জিহ্বাটা রয়েছে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। তো এরপরই সে সেখানে একটা ডায়েরিও খুঁজে পায়, যেটা সিসির ছিল। আর এটা 1972 সালের লেখা ছিল। আর সিসি সেখানে তার মায়ের ব্যাপারেই লিখে রেখেছিল। তার জন্মের কিছু বছর পরই তার মা তাকে বলেছিল সে অনেক ঋণ নিয়ে জন্মেছে, তাই তাকে তার ঋণ শোধ করতেই হবে। সিসি আরও লেখে তার একজন আঙ্কেল মিস্টার লিম তাদের বাড়ির পেছনে কিছু রিচুয়ালস করে। সিসির মা বাম হাতে লেখা পছন্দ করে না, তাই সে সিসিকে মারত, কারণ সিসি যে বা হাতে লিখত। কিন্তু সে কেন বা হাতে লেখা পছন্দ করত না তা সিসি জানত না। তাই সে তার মা ঘুমিয়ে পড়লেই পড়ালেখা করত, যাতে তার মা তাকে দেখতে না পারে আর রেগে না যায়। এরপরই 1991 সালে এক গরমের দিনে তাদের বাড়িতে মিস্টার লিম আবারও আসে। আর তারা আবারও বাড়ির পেছনের বাগানে কিছু রিচুয়াল করে। আর সেদিন সিসির মা আসল রহস্য বলে। সে সিসিকে জানায় তাদের বাড়ির পেছনে যেই কুয়োটি রয়েছে সেখানে এক পাপী মহিলার আত্মা রয়েছে। আর সিসির জীবনে যত সমস্যা বা অভিশাপ সেই সব কিছুই সেই মহিলার আত্মার জন্য। আর এজন্যই সিসির মা রিচুয়াল করে সেই আত্মাটিকে কুয়োর ভেতর আটকে রাখে, যাতে আর কোনো সমস্যার সৃষ্টি না হয়। সিসির মা মিস্টার লিমকে তার স্বামী অর্থাৎ সিসির বাবার কথা জিজ্ঞেস করে। তো মিস্টার লিম সিসিকে জানায় তার বাবা তাইওয়ান চলে গেছে। আর তখন সিসির মনে প্রশ্ন আসে তার বাবা তাড়াতাড়ি মারা গেছে কেন। আর 1993 সালে ডাক্তার হুয়াং জানায় সিসির মা খুব অসুস্থ আর সে খুব শীঘ্রই মারা যাবে। তাই সিসির মা সিসিকে তার চিয়ংসাম ড্রেসটি যত্ন করে রাখার জন্য বলে। সিসিও তার মায়ের সব কথা আদেশ হিসেবে পালন করে, কিন্তু তার মা তার প্রশংসা করে না, যে জন্য সিসি অনেক কষ্ট পায়। এদিকে বর্তমানে দেখা যায় ড্যানি অন্যমনস্ক হয়ে ধূমপান করছিল। তখনই ম্যান্ডি সেখানে আসে। আর সে যেহেতু আপসেট হয়ে আছে তাই সে আবারও এসে ড্যানিকে বকা দেয়, কারণ ড্যানি তাকে পানি দেয়নি পান করার জন্য। তাই সে ড্যানিকে বলে সে তার খেয়াল রাখে না কেন। সে শুধু তার জন্মদিনে তার থেকে একটা হ্যান্ডব্যাগ গিফট চেয়েছিল, কিন্তু সে শুধু তাকে বকাই দেয়, কোনো গিফট দিতে পারে না। এরপর সে আরও বলে তারা সবাই নিজেদের টাকা দিয়ে ডিনার করে, কিন্তু সে জিমিকে তার ফ্লাইটের টিকিট কেনার জন্য টাকা দেয়। সে কেন জিমিকে এত প্রাধান্য দেয়? সে কি তাকে পছন্দ করে? ড্যানি তো চুপ করে থাকে, কারণ সে এমনিতেও অন্যমনস্ক হয়েছিল। যার এই চুপ থাকার জন্য ম্যান্ডি ভাবে ড্যানি হয়তো জিমিকে পছন্দ করে, আর এজন্যই সে রেগে সেখান থেকে চলে যায়। সে রাগ করে বাড়ির পেছনের দিকের বাগানে চলে যায়, যেখানে না যাওয়ার জন্য সাইনবোর্ড লাগানো আছে, কিন্তু ম্যান্ডি তা খেয়াল করে না। তাই সে ওই কুয়োটির পাশে গিয়েই বসে থাকে, যেটা রিচুয়ালের মাধ্যমে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ সেখানে বসে থাকার পরই সে ওই সিল করা কুয়োটি দেখে, আর এটা দেখেই তার মনে কৌতূহলের সৃষ্টি হয়। তাই সে সেখানে থাকা একটি বেলচা দিয়ে কাঠ দিয়ে ঢেকে রাখা ওই কুয়োটির কাঠের কিছু অংশ ভেঙে কুয়োর ভেতরে উকি দেয়। তখনই সেই কুয়োর ভেতর থেকে ধোঁয়া বের হয়ে তার চোখে লাগে, যে জন্য সে ঝাপসা ঝাপসা দেখতে থাকে, এবং সে তার সামনে অর্ধ মাথাওয়ালা একটা মেয়েকে দেখে। এটা দেখেই তো সে ভয়ে চিৎকার করে ওঠে। আর মেয়েটি তার দিকে এগুতেই সে তার চোখ বন্ধ করে হাতে থাকা বেলচা দিয়ে মেয়েটিকে আঘাত করে, আর তার গায়ে রক্ত ছিটকে পড়ে সাথে সাথে। সে যখন চোখ খোলে তখন সে হতবাক হয়ে যায়, কারণ সেখানে তো অদ্ভুত দেখতে কোনো মেয়েই ছিল না। সেখানে ড্যানি তার জন্য পানি নিয়ে এসেছিল, আর সে ড্যানিকে আঘাত করাতেই ড্যানির পেটে সেই আঘাত লাগে এবং তার পেট কেটে রক্ত বের হতে থাকে। ম্যান্ডি তখন চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়, আর সে বলতে থাকে সে এখানে কেন এসেছিল। কিন্তু ড্যানি তো কথা বলার শক্তিও হারিয়ে ফেলে, আর ধীরে ধীরে প্রচন্ড যন্ত্রণা নিয়ে সে সেখানেই মারা যায়, যার মৃত্যুতে ম্যান্ডি চিৎকার করতে করতে হঠাৎই পাগলের মতো হাসতে থাকে। এদিকে অ্যানা স্টোর রুমে থাকা সবগুলো ডায়েরি পড়ে। তখনই সে একটা ডায়েরির ভেতর একটা ছবি খুঁজে পায়, যেই ছবিতে সিসির বাবা মার ছবি ছিল। আর সেই ছবিটি দেখে অ্যানা তো হা হয়ে যায়, কারণ সেই ছবিটিতে যেই ছেলেটি ছিল সে দেখতে হুবহু জিমির মতো। আর তখনই স্টোর রুমের দরজা অটোমেটিক লেগে যায়। সে সাথে সাথে দরজা ধাক্কাতে থাকে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়,
আর আমরা তখনই দেখতে পাই তার পেছনে লাল ড্রেস পরা একটি মেয়ের আত্মাকে দেখি। কিন্তু অ্যানা যখন রুমের দরজা খুলে বের হয়ে যায় তখন রুমে সে ছাড়া আর কেউ ছিল না। আর অ্যানা ভাবে সিসি কেউ নেই ভেবে হয়তো সেই রুমের দরজা লাগিয়ে দিয়েছিল। তাই সে বাইরে এসেই জিমিকে ডাকতে থাকে। জিমির সাথে সাথে সেখানে চলে আসে। এরপরই সে জিমিকে একটা কাগজ দেখায় যেখানে সিসি লিখে রেখেছিল সে প্রতিবেশীদের দিয়ে ঘর পরিষ্কার করার জন্য ক্লিনারদের আনিয়েছে আর ডি চিয়ং স্যামের সংস্পর্শে এসেছে। ডি তার বাবাকে মালয়েশিয়া থেকে এখানে আনার ব্যবস্থা করেছে আর তার বাবা সেই রুমে গিয়ে তার মায়ের সাথে দেখা করবে। লেখাগুলো পড়ে জিমি বলে এই ডি মানে কি তাদের ড্যানি, কারণ ড্যানি হুট করেই তাকে মালয়েশিয়া থেকে এখানে আনিয়েছে। আর কে সেই বাবা যার কথা বারবার লেখা আছে? তারা এখানে কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সিসি ক্লিনার অর্থাৎ ড্যানির উপর ভরসা রেখেছিল যে তার বাবাকে অতি শীঘ্রই খুঁজে বের করে আনবে এবং এই বাড়িতে ফিরিয়ে দিবে। আর যখন সিসির মা তার বাবাকে দেখবে তখনই সে খুশি হবে এবং সিসির প্রশংসা করবে। এদিকে আমরা সেই বাইকার ছেলেটিকে দেখি যাকে ড্যানি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল কিন্তু তাকে কোনো সাহায্য না করেই চলে গিয়েছিল। তাই সেই ছেলেটি এবার তার গ্যাং নিয়ে ড্যানিদের মজা দেখাতে তাদের পিছু পিছু সেই বাড়িতে চলে আসে আর তারা দেয়াল টপকে বাড়ির বাউন্ডারির ভেতর প্রবেশ করে। তখনই ড্যানিকে বাড়ির পেছনের বাগানে মাটিতে বসে থাকতে দেখে তারা খুব হাসতে থাকে, কারণ তাদের শিকার তাদের জন্য নিজেই অপেক্ষা করছিল। সেই ছেলেটি যখন ড্যানির সামনে গিয়ে তাকে ছুরি মারার জন্য প্রস্তুতি নেয় তখনই কুয়ো থেকে মুক্ত হওয়া আত্মাটি ম্যান্ডিকে পোজেসড করে ফেলে আর ছেলেটির পিঠ দিয়ে বেলচা ঢুকিয়ে পেট দিয়ে বের করে আর তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যা এতটাই নৃশংসভাবে হয়েছে যে ছেলেটির পেট দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা পোজেসড ম্যান্ডিকে দেখা যাচ্ছিল। আর এই ভয়ানক দৃশ্য দেখে ছেলেটির সঙ্গীরা তো ভয়ে কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে আর সেই আত্মাটি ওই ছেলেটির শরীর থেকে শির আলাদা করে ফেলে। এদিকে অ্যানা জিমিকে শেং আর জিয়াওয়ের ছবি দেখায় আর বলে তার মনে হয় ড্যানির কিছু হয়েছে আর তাছাড়া শুরু থেকে জিমিকে এখানে নিয়ে আসা তার একটা প্ল্যান ছিল। যেই কথা শুনে জিমি চোখ বন্ধ করে তার দেখা স্বপ্নের কথা ভাবতে থাকে যেখানে সে অর্থাৎ শেং জিয়াওকে পছন্দ করার কথা বলছিল। আর একদিন সে জিয়াওকে বলে আগামীকাল সে তার বাবাকে জিয়াওয়ের বাড়িতে পাঠাবে তার বিয়ের কথা বলতে। আর এসব কথা মনে করেই জিমি অ্যানাকে বলে যে এতদিন যা সে স্বপ্ন ভাবছিল তা আসলে তার পুরনো স্মৃতি। সে বুঝতে পারে এটা হয়তো তার দ্বিতীয় জন্ম। তখনই তার জিয়াওয়ের কথা মনে পড়ে যাকে সে বেডরুমে দেখেছে। তাই সে অ্যানাকে নিয়ে বেডরুম চেক করতে যাবে তখনই বাইরে কিছু শব্দ শুনতে পায় তারা। তাই দ্রুত নিচে নেমে আসে। তারা বুঝতে পারে বাইরে সেই ছেলেগুলো এসেছে তাদেরকে মারতে। তাই অ্যানা সিসিকে পুলিশে কল করতে বললেও সিসি হাত জোর করে জানালার দিকে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে আর জিমি ড্যানি আর ম্যান্ডিকে খুঁজতে থাকে। তখনই অ্যানা দেখে সেই ছেলেগুলো আসলে তাদেরকে মারতে আসছে না, তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যা দেখে তারা কিছুটা অবাক হয়, কিন্তু ড্যানি আর ম্যান্ডি হয়তো বাইরে কোথাও আছে এটা ভেবেই জিমি ঘর থেকে বের হতে লাগে। তখনই সিসি তাকে বের হতে মানা করে, তাকে বারবার আটকায়। সেই সময় অ্যানা জানালা দিয়ে ম্যান্ডিকে রক্তাক্ত অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়ে। তাই সে তার কাছে যাওয়ার জন্য দরজা খুলতে লাগলে সিসি তাকেও বাধা দেয়। কিন্তু ম্যান্ডির বিপদ হয়েছে ভেবে সে সিসিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তারা দুজনই বাইরে বের হয়ে আসে। অ্যানা তখন ম্যান্ডির কাছে যায় আর জিমি ড্যানিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে পেছনের বাগানে চলে যায় যেখানে সে গাছের পাশেই ড্যানিকে বসে থাকতে দেখে তার কাছে আসে, কিন্তু সে তাকে স্পর্শ করার আগেই ড্যানি মাটিতে পড়ে যায় আর সে দেখে ড্যানির পেট দিয়ে পাকস্থলী বাইরে বের হয়ে এসেছে। যেই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর এই জিনিসটা এতটাই জঘন্য ছিল যে সে বমি করে দেয়। এরপর সে ভয় পেয়ে পেছনের দিকে যেতে লাগে। তখনই ড্যানিকে মারতে আসা সেই বাইকার ছেলের হাতে থাকা ছুরির উপর পা দিয়ে দিলে সেই ছুরিটি তার পায়ে ঢুকে পড়ে। সে যন্ত্রণায় তখন কাতরাতে থাকে। আর অন্যদিকে অ্যানা ম্যান্ডিকে জিজ্ঞেস করে তার গায়ে এত রক্ত কোথা থেকে এসেছে, কিন্তু ম্যান্ডি তার কথার কোনো উত্তর দেয় না, তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। তো
তো অ্যানা যখন ম্যান্ডির পজেসড হয়ে পড়া সাদা চোখ দুটো দেখে তখন তো সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু করবে এর আগেই ম্যান্ডি অ্যানার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে দেয় আর তার দুটো চোখই ফুটো করে দেয়, যে জন্য তার চোখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে এবং সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে তখন ম্যান্ডির হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে পালানোর, কিন্তু তার চোখ না থাকায় সে ঠিকঠাকভাবে পালাতেও পারছিল না। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর এদিকে জিমি কোনো রকমের ছুরিটিকে তার পা থেকে খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে অ্যানাদের কাছে যায় আর দেখতে পায় অ্যানা পালানোর চেষ্টা করছে আর ম্যান্ডি খুবই অদ্ভুতভাবে অ্যানার দিকে আসছিল। তো ম্যান্ডি অ্যানাকে সেই বেলচা দিয়ে আঘাত করতেই যাবে, ঠিক তখনই জিমি এসে তাকে ডাকে। সে ম্যান্ডিকে বলে সেই দুষ্টু ছেলেগুলো চলে গেছে, তাই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ম্যান্ডি যখন তাকে অ্যানার মুখ দেখায় সে বুঝতে পারে ম্যান্ডি অ্যানার এই অবস্থা করেছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর প্রচণ্ড ভয়ও পায়। কিন্তু তখনই সে অ্যানাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। সে তো তার এই অবস্থা দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু ম্যান্ডি তার কথা শোনেই না আর অ্যানাকে সে বেলচা দিয়ে আঘাত করতে যায়। কিন্তু তখনই জিমি তাকে বলে সে যদি তাকে ঘৃণা করে তাহলে যেন তার সাথে একা মোকাবেলা করে। যেই কথা শুনে সেই মেয়েটির আত্মা ম্যান্ডির শরীর ছেড়ে অ্যানাকে পজেস্ট করে নেয় আর ভয়ঙ্কর সব আওয়াজ করতে থাকে, যা দেখে জিমি বুঝতে পারে ম্যান্ডি এবার তাকে ছাড়বে না। তাই সে তার পায়ে প্রচণ্ড আঘাত পেলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে থাকে। আর একটা সময় দেখা যায় সিসি তাকে কিচেনের দরজা খুলে ঘরের ভেতর নিয়ে আসে, কিন্তু তারা দরজা লাগানোর আগেই অ্যানা ঘরের ভেতর একটা হাত ঢুকিয়ে দেয়। জিমি তখন না পেরে একটা ছুরি দিয়ে আঘাত করলেই অ্যানা হাত সরিয়ে ফেলে আর জিমি সাথে সাথেই দরজা লাগিয়ে দেয়। সে তো খুবই ভয় পেয়েছিল যে কি হচ্ছে এখানে। এরপরই সে তার পায়ের মধ্যে একটা কাপড় বেঁধে নেয়, কারণ তার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। সেই রক্তক্ষরণ বন্ধ করতেই সে এই কাজ করে। এরপর সে সিসিকে রেগে চিৎকার করে জিজ্ঞেস করে এখানে এসব কি হচ্ছে। এই জায়গাতে আসার পর থেকেই তাদের সাথে এই সব ভয়ঙ্কর জিনিস শুরু হয়েছে। তখনই দেখা যায় সিসি তাকে বাবা বলে ডাকে। এটা শুনেই তো সে রেগে যায় আর বলতে থাকে সে তার বাবা নয়, সে জিমি। কিন্তু সিসি তো তাকে বারবার বাবা বলেই ডাকতে থাকে। যেই কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়। কিন্তু তখনই দেখা যায় জানালার কাঁচ ভেঙে একটা কাটা মাথা তাদের সামনে এসে পড়ে, যেটা দেখে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখনই দেখা যায় জানালা দিয়ে অ্যানা ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করতে চাইছিল। জিমি তখন বাড়ির সদর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়, যে জন্য সে পালানোর আর কোনো রাস্তা পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কিন্তু তখনই দেখা যায় অ্যানা তার পা ধরে ফেলে, কিন্তু সে কোনো রকমে তার হাত থেকে পা ছাড়িয়ে সেই বেডরুমের ভেতরেই প্রবেশ করে, যেখানে জিয়াও দাঁড়িয়েছিল। তাই সে জিয়াওকে অতি শীঘ্রই সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলে, কারণ এই বাড়িতে ভয়ঙ্কর সব জিনিসপত্র হচ্ছে। প্রাণে বাঁচতে চাইলে তাকে এখান থেকে পালাতে হবে, না হলে সেও বিপদে পড়ে যাবে। তখনই জিয়াও তাকে বলে সে কি তার জীবন স্যাক্রিফাইস করে তাকে বাঁচাতে চাইছে। কিন্তু জিমি এর কথার কোনো উত্তর না দিয়ে তাকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে। তখন জিয়াও বলে সে তো বলেছিল এই ঘর তার ভালো লাগে, তাই তাকে তার ঘরে স্বাগতম। ততক্ষণে অ্যানা সেই রুমের দরজা খুলে ফেলে। তাছাড়াও সে সিসিকেও আহত করে দেয়। তখনই জিয়াও অ্যানাকে পজেস্ট করা ওই আত্মাকে বলে ছোটবেলা থেকে সে যা যা পছন্দ করে সেও তা পছন্দ করত, আর সে যেই ছেলেকে পছন্দ করে সেও সেই ছেলেকেই পছন্দ করেছে, যা তার কাছে খুবই বিরক্তিকর। জিয়াও সেই আত্মাকে এবার কিন বলে সম্বোধন করে, আর আমরাও বুঝতে পারি অ্যানাকে পজেস্ট করা আত্মাটি কিনের। আর জিমি জিয়াওকে জীবিত ভাবলেও সেও আসলে একটা আত্মা। জিয়াও তখন কিনকে বলে সে কিভাবে তাকে ঘৃণা করতে পারে। সে তার বেস্ট ফ্রেন্ড, যে সব কিছুতে তার থেকে ভালো, তাই সে কি করে তাকে তার সুখ থেকে বঞ্চিত করতে পারে। যেই কথা শুনে কিন হাসতে থাকে। জিয়াও বলে সে তার স্বামীকে হত্যা করেছিল আর এখন তার মেয়েকে হত্যা করছে, কিন্তু তার কি সিসির চেহারা দেখে মনে হয় যে সে তার মেয়ে। যেই কথা শুনে কিনের আত্মা অবাক হয়ে যায় আর আমাদের তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
যেখানে জিয়াও আর শেংয়ের বিয়ে তো হয়ে যায়, কিন্তু কিন ও শেংকে পছন্দ করত, আর এজন্যই তার আর শেংয়ের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। আর জিয়াও প্রেগনেন্ট হওয়ার আগেই কিনও প্রেগনেন্ট হয়ে যায়। আর বিয়ে হওয়া ছাড়া সন্তান হওয়ার জন্য তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে জিয়াও যখন এই সব কিছু জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে শেংকে ছেড়ে চলে যেতে লাগে। শেং তখন তার কাছে ক্ষমা চায়, কারণ সে জিয়াওয়ের সাথেই থাকতে চায়, সে তাকে হারাতে চায় না। তাই কিন যখন শেংয়ের কাছে আসে তাকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, তখন শেং তাকে আর তার সন্তানকে একসেপ্ট করে না, কারণ সে যে এখন শুধু জিয়াওয়ের সাথেই থাকতে চায়। কিন্তু শেংয়ের এই ব্যবহারের জন্যই কিন প্রচণ্ড রেগে যায় আর শেংকে একটা বেলচা দিয়ে আঘাত করে বসে। তখনই তার গলা কেটে রক্তক্ষরণ হতে থাকে। কিন তখন তাকে ভয়ে ধাক্কা দিয়ে দিলে সেও ওই কুয়োর ভেতর পড়ে যায়। আর তখনই সে বুঝতে পারে জিয়াও সেখানে এসে সব কিছু দেখতে পেরে গেছে। তাই সে জিয়াওয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তাকে ক্ষমা করে না, কারণ বন্ধুত্বের নামে সে কিনের থেকে শুধু ধোঁকাই পেয়েছে। আর আজ সে তার স্বামীকেও খুন করেছে। তাই সে আর দ্বিতীয়বার না ভেবে কিনকেও সেই বেলচাটি দিয়ে আঘাত করে। তখনই তার মাথার উপরের অংশ কেটে যায় এবং সেও মরে কুয়োর ভেতর পড়ে যায়। আর তখনই আবার জিয়াওয়ের ব্লিডিং হতে থাকে, অর্থাৎ তার মিসক্যারেজ হয়ে যায়। সে তার সন্তানটিকেও হারিয়ে ফেলে। আর তখনই সে কিনের মেয়েকে দেখে, যার পর থেকে সে কিনের মেয়েকে নিজ হাতে লালন পালন করতে থাকে। সবার আগে সে শেংয়ের বডিকে সেই কুয়ো থেকে তুলে দাফন করে, কিন্তু কিনের বডিকে সে সেখান থেকে তোলে না। সে মাস্টার লিমের সাহায্যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিনের আত্মাকে সেই কুয়োতেই বন্দি করে রাখে। আর সে লিমের সাহায্যে তার চিয়ংস্যাম ড্রেসের সাথে ডিল করে যে যেই তার এই ড্রেসের সংস্পর্শে আসবে তারা সবাই তার সাথে কানেক্ট হয়ে যাবে, কিন্তু এজন্য তার আত্মা কখনো মুক্ত হবে না। জিয়াও সেই ডিলে রাজি হয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সে শেংকে একদিন না একদিন আবারও সেই বাড়িতে ফিরিয়ে আনবে। তাই সে মাস্টার লিমের কথা মতো রিচুয়াল পালন করতে থাকে। আর সিসি যেহেতু তার মেয়ে নয়, তাই সে সিসিকে সব সময় নির্যাতন করত এবং ভয় দেখিয়ে তার বাধ্য করে রাখত, কারণ সে জানত সিসির মাধ্যমেই শেংকে আবারও বাড়ি ফিরিয়ে আনা যাবে। আর বর্তমানে কিন যখন বুঝতে পারে যে সে তার সন্তানকেই খুন করে ফেলেছে, তখন তো সে চিৎকার করতে থাকে। সে জিমিকে আবারও মারতে যাবে, তখনই জিয়াওয়ের আত্মা তাকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দেয় আর সে সেখানেই শেষ হয়ে যায়। এরপর আমাদের কয়েক ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই বাইকার ছেলেটির বন্ধুরা পুলিশ নিয়ে সেই বাড়িতে আসে। পুলিশ সেই বাড়িতে আসার পরই বাইকার ছেলেটি সহ অ্যানা, ম্যান্ডি, ড্যানি এবং সিসির লাশ পায়। সেই ছেলেগুলো তখন পুলিশকে বলে যে এই কাজ করেছে সে কোনো মানুষ নয়, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করে না। তারা সেই বাড়িতে একমাত্র জিমিকেই জীবিত খুঁজে পায় আর তাকেই প্রধান সাসপেক্ট হিসেবে গ্রেফতার করে। তাছাড়াও তারা এভিডেন্স হিসেবে শেং এবং জিয়াওয়ের ছবি এবং সিসির লেখা ডায়েরিগুলোও নিয়ে নেয়, যা তাদের এই কেস সলভ করতে অনেক হেল্প করবে। জিমি তখন গাড়িতে বসে বেলকনির দিকে তাকায়। তখনই সেখানে সে জিয়াওয়ের আত্মাকে দেখে, যে তাকে দেখেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু জিয়াওয়ের আত্মা কোথাও যায় না, সেই গাড়ির ভেতরেই জিমির কাঁধে মাথা রেখে বসে থাকে। কারণ জিমি আগের জন্মে, অর্থাৎ সে যখন শেং ছিল তখন তাকে কথা দিয়েছিল তারা কখনো আলাদা হবে না, সব সময় একসাথে থাকবে। আর এই কথা রাখার জন্যই জিয়াও জিমির পাশে এসে বসে। আর যেহেতু ব্ল্যাক ম্যাজিকের ডিল অনুযায়ী তার আত্মা কখনো মুক্তি পাবে না, সেহেতু জিয়াওয়ের আত্মা এখন থেকে সব সময় জিমির সাথেই থাকবে। গল্পের এই দৃশ্যে শেংকে দেখানো হয় যে জিয়াও এবং কিনকে প্রথমবার দেখার পর তার একটা স্পেশাল অনুভূতি হয়েছিল, আর সে অনেকবার সেই দিনটিকে স্বপ্নে দেখেছে। আর সে জানে না কখন সে ওই অন্তহীন স্বপ্ন দেখা বন্ধ করতে পারবে। হয়তো সে অতীতে গিয়ে নিজেকে আটকাতো তাদেরকে দেখা থেকে, তাহলে তো এই সব কিছুই আর ঘটতো না। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।